লাগবে। যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সকলে একটু জিরিয়ে নিচ্ছে। একটু পর বউ নিয়ে সকলে রওনা হবে। খাবার পর এক চালাক যুদ্ধ হয়েছে তেদের সাথে টাকা নিয়ে। শেষমেশ তেরাই জিতেছে। তাদের চাওয়া অনুযায়ী টাকা পেয়ে খুশি হয়েছে, কিন্তু টাকার বিনিময়ে তাদেরকে বরের সাথে বসা সকলের হাত দিয়ে দিতে হয়েছে। জাংকুক সেই সুযোগ ছাড়েনি, হাত ধুয়ে দিতে হয়েছে তার, আর সেটার থেকেই ধুয়ে দিতে হয়েছে। কিন্তু গাড়িতে এবার উঠতে গিয়ে বাঁধলো বিপত্তি। আসার সময় তে জিসু গাড়িতে করে এসেছিল, কিন্তু এবার ইয়নজুনও তো সাথে যাবে। তেকে গাড়ি থেকে নামতে হলো। ঠিক হলো তে জাংকুকের বাইকে যাবে, কিন্তু তে তো জাংকুকের বাইকে উঠতে রাজি না। সে জানে জাংকুক তাকে এমনি এমনি বাইকে নিচ্ছে না, এত ভালো বান্দা সে না। আর আজ দুইবার যে কাণ্ড করেছে সে। একে একে সব গাড়ি রওনা দিল। তেকে জাংকুক হুড়হুড় করে টানতে টানতে বাইকে উঠালো। কাদো কাদো হয়ে বাইকে বসলো। বুক কাঁপছে, হাত পা অসাড় হয়ে আসছে। না জানি আজই পৃথিবী ছাড়া হয় কিনা। জাংকুক বেশ চুপচাপ গাড়ি চালাচ্ছে। এটা একদম তাণ্ডবের পূর্বাভাসের অবস্থা। বাড়ি ফিরে নিজের রুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। দরজা লক না করে তে তার গায়ের ভারী ওড়নাটা খুলে রাখলো। তে জানে তার রুমে কেউ নক না করে ঢুকবে না, তাই সে মিররের সামনে গিয়ে মেকআপ তুলতে ব্যস্ত হলো। এরই মাঝে ঘরে কেউ প্রবেশ করলো। আয়না থেকে চোখ সরিয়ে দেখলো জাংকুক ঢুকে দরজা আটকে দিচ্ছে। সে এখনো তের দিকে তাকায়নি। তে হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তাকালো। এই সময় জাংকুককে তার ঘরে বিনা নকে সে আশা করেনি। তার উপর এসেই ঘর লক করে দিচ্ছে কেন? আর হাতে গ্লাসেই বা ওইটা কি? দরজা আটকে দিয়ে তের দিকে তাকানো মাত্রই তৎক্ষণাৎ সে পিছনে ঘুরে দাঁড়ালো। এবার নিজেকে মারতে ইচ্ছে করছে। রাগের মাথায় নক করতেও ভুলে গেছে। আবারও সেই অপ্রস্তুত অবস্থা। এই রাগই না তার জীবনের কাল হয়। এ তাড়াতাড়ি করে পিছনে ঘুরে ওড়না নিয়ে গায়ে জড়ালো। এমন অস্বাভাবিক অপ্রস্তুত অবস্থায় আজ পর্যন্ত সে পড়েনি। এতগুলো ভাই বাড়িতে থাকে, কখনো ওড়না ছাড়া বের হয়নি সে। তুমি এখানে কি করছো এই সময়ে? আর তোমার হাতে কি ওটা? কথা শুনে ঘুরলো জাংকুক ওর দিকে। ঘুরে এক পলকও দেরি করলো না। দরজার সামনে থেকে বিদ্যুৎ বেগে তের কাছে এসে তের খুলে রাখা চুল জোরে টেনে ধরলো। তেকে পিছন ঘুরিয়ে নিজের বুকে এনে ফেললো। বাম হাত সহ কাঁধ চেপে ধরলো, এমন ভাবে ধরলো যেন তের কাঁধ আজ ভেঙে দেবার পণ করেছে সে। ঘুমিয়ে উঠলো। সেটা এক চুল পরিমাণও পাত্তা দিল না জাংকুক, কারণ তার ধৈর্যের সীমা পার হয়ে গেছে। যে মেয়েকে সে সহ্য করতে পারে না থেকে হেনস্থা হয়েছে, তাও আবার দুবার। সকলের সামনে অপমান করেছে, লোকের সামনে কিছু বলতে পারেনি বলে এখন ছেড়ে দেবে? তার কোনো মানেই হয় না। সবাই একে নিয়ে আদিক্ষেতা করলেও জাংকুক কখনো করবে না। এর ব্যথায় চোখ ভিজে এলো। গলা সহ কাঁধ চেপে ধরাতে অস্পষ্ট স্বরে বলল, ছাড়ো আমায়, লাগছে। ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি তোকে। আমাকে নিম পাতা বোরন খাইয়েছিস না, এবার তোকে এক গ্লাস কলা শরবত খাইয়ে তবেই আমি আমার প্রাণ জুড়াবো। খুব বার বেড়েছিস না। 2 দিন কিছু বলি না বলে তোকে নিয়ে আদিক্ষেতা করার মতো সময় আমার নেই। অন্যরা করলেও আমার কাছে খবরদার আদিক্ষেতা দেখাতে আসবি না। কেউ না তুই আমার, তবে কেন তোর জানা আমি সহ্য করবো? যারা সহ্য করে তাদের কাছে যাবি। ভাইয়ারা তোকে আদর দিয়ে বাদরে পরিণত করেছে, আমার থেকে এসব আশাও করবি না। বলা শেষ করে ডান হাতে শরবতটা তের মুখের সামনে আনতেই তে মাথা নিচু করে জাংকুকের কবজির উপর কাপড় দিয়ে বসলো। জোরে করে দিয়েছে, জাংকুক তবু ছাড়লো না থেকে। ড্রেসিং টেবিলের উপর গ্লাসটা রেখে তের চোয়াল চেপে ধরলো। এতটাই জোরে ধরলো মনে হলো তের দাঁতের সাথে চোয়াল লেগে কেটে যাচ্ছে। জাংকুক জোর করে তের মুখে গ্লাস পুরে দিল। জঘন্য তেতো আর কাঁচা কলার গন্ধে তের নাড়িভুড়ি সব উল্টে আসছে। তে শব্দ করছে মুখে, কিন্তু জাংকুক ওর কাজে ব্যস্ত। তেকে পুরো গ্লাসের শরবত খাইয়ে সে ক্ষান্ত হবে। জাংকুক পুরো গ্লাস ফাঁকা করে তেকে ঝটকা মেরে দূরে ঠেলে দিল। শরবত মেখে মুখ, গলা, বুক, জামা সব ভিজে গেছে। জাংকুক একটুও দয়া দেখালো না। সে বলল, এবার বুঝে নে আমি কি জিনিস। বলেছিলাম না এখান থেকে বের হতে দে, তোর ডানা ছাড়ার দায়িত্ব আমি নিচে নেব। দেখ তোর ডানা ছাড়া কেন, পুরো তোর অবস্থা বেহাল করলাম। ফার্দার আর লাগতে আসবি না, আমার থেকে দূরে থাকবি। জাংকুকের কথা শেষ হতে না হতেই তে জাংকুকের গা পুরো ভাসিয়ে দিল। হড়হড় করে সব তুলে দিল। সে আর সহ্য করতে পারেনি। বমি করলো তো করলো একদম জাংকুকের উপরে। ছি ছি, কি জঘন্য কাজ হলো। জাংকুক আটকে উঠলো, দূরে সরে গেল। তবু তে আবারও করলো বমি। এই গোবর ঠাসার বাচ্চা, এটা কি করলি তুই?
বলে ঠাটিয়ে একটা থাপ্পড় দেবার উদ্দেশ্যে এগিয়ে গেল তের দিকে। তে মাথা নিচু করে ফ্লোরে আবার বমি করে দিল। এবার আর পেটে কিছু নেই, পেট একদম ফাঁকা হয়ে গেছে। তে অস্পষ্ট স্বরে ডাকলো, ভাইয়া। তারপর ঠাস করে উল্টে পড়ে গেল, মাথাটা ফ্লোরে বাড়ি খেলো, শব্দে বলে দিল অতি জোরে আঘাত লেগেছে। জাংকুক এবার বাকরুদ্ধ হয়ে গেল। সবকিছু এত জলদি ঘটলো, সে চেয়েও কিছু করতে পারলো না। এর কান্না ঝরানো অস্পষ্ট স্বরে ভাইয়া ডাক তাকে নাড়া দিতে সক্ষম হলো। ঘৃণা, রাগ, ঘিন অনুভূতি এক পাশে রেখে সে সেকেন্ডের মাঝে বসে পড়লো তের কাছে। তে অজ্ঞান হয়ে গেছে। জাংকুক অনেকবার তেকে ডাকলো, ডাকার পরেও যখন কাজ হলো না, তখন আর কিছু না ভেবে তেকে কোলে তুলে বাথরুমে নিয়ে গেল। জাংকুকের অনেক রাগ হচ্ছে, আবার তের করুণ অবস্থা দেখে মায়াও হচ্ছে। আর বাড়ির লোক যদি এসব জানে, এই বিয়ে বাড়িতেই হুলস্থুল বেড়ে যাবে। রাগারাগি করবে, যেটা সে এখন চাচ্ছে না। নিজে যখন দোষী, নিজেই সমাধান করবে। বাথরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিল। তে এখনো কোলে জাংকুকের, দুজনেই ভিজে গেল। ডাকতে লাগলো তেকে। তে, এই তে। সাড়া দিল না সে। এবার কোল থেকে নামিয়ে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল। তের মাথা জাংকুকের বুকে। জাংকুক তের গালে আস্তে আস্তে থাপড় দিয়ে ডাকলো, তে, এই তে, ওঠ। এই তে, ওঠ না। অনবরত থাপ্পড় এবং চোখে মুখে ঝর্ণার পানি পড়ার কারণে জ্ঞান ফিরল। পিটপিট করে তাকালো। জাংকুক বলল, তে, ঠিক আছিস তুই? কথা বলল না তে। শরীর কাঁপছে তার, থরথর করে কাঁপছে। মিনিটের মধ্যে শরীর গরম হয়ে এলো। সে চোখ বন্ধ করে জাংকুকের বুকে পড়ে রইল। তের শরীরের গরম পানি জাংকুকের শরীরে প্রবেশ করছে। সে বুঝতে পারছে জ্বর বেশ ভালোভাবে হানা দিয়েছে। তেকে বসিয়ে দিল ঝর্ণার নিচে, চোখ বন্ধ তার। জাংকুক নিজের শার্টটা খুলে নিজেকে পরিষ্কার করে তের রুমে গিয়ে তের ফোন থেকে জিমিনকে কল দিল। জিমিন কল ধরা মাত্রই জাংকুক বলল, জিমিন, তোমার আশেপাশে সুগা আছে? থাকলে ফোনটা ওকে দাও জলদি। কি হয়েছে ভাইয়া? আপনার কণ্ঠ এমন কেন? আর এটা তো তের নাম্বার, ও ঠিক আছে? সব বলছি, আগে সুগাকে দাও। জিমিন দেখলো সুগা ইয়োনহো আর কাইয়ের সাথে সোফায় বসে কথা বলছে। জিমিন সুগাকে ডেকে নিয়ে বলল জাংকুক কথা বলবে। কিরে জাংকুক, ঠিক আছে সব? সব বলবো, আগে জিমিনকে নিয়ে তের ঘরে আয়, কেউ যেন না জানে। আর আসার আগে আমার ঘর থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে আসবি। জলদি আয়, সময় 5 মিনিট দিলাম। তারা দুইজন জাংকুকের কথা মতো কাপড় নিয়ে তের রুমে এলো, কিন্তু এসে জাংকুকের অবস্থা দেখে রীতিমতো অবাক। আর ফ্লোরে ভূমি দেখে মুখ কুঁচকে ফেললো। এসব কি জাংকুক? আর তুই এই ঘরে এই অবস্থায় কেন? জাংকুক শর্টকাটে সব বিস্তারিত বলল। সুগা শুনে বেজায় রেগে গেল। জিমিন শুনে হা হয়ে দাঁড়িয়ে রইলো। পাগল নাকি তুই? এসব কি ধরনের কাজ? তুই কি অবুঝ? তোর থেকে এসব শুনতে হবে ভাবনায় আসে নাই আমার। কি রে তোরা? হ্যাঁ, আসলে রাগের মাথায়। বালের রাগ তোর শালা। ছোট একটা মেয়ের সাথে সব সময় লাগিস, কবে বুদ্ধি শুদ্ধি হবে তোদের? জাংকুক সুগার কথায় উত্তর না করে জিমিনকে বলল, জিমিন, তের একটা ড্রেস নিয়ে কাইন্ডলি ওকে একটু চেঞ্জ করিয়ে দাও। জ্বর এসে গেছে, ভেজা শরীরে থাকলে সমস্যা হবে। আমরা দুজন ব্যালকনিতে আছি, হয়ে এলে বলো। জিমিন তের জামা কাপড় চেঞ্জ করে জাংকুককে ডাকলো। জাংকুক এসে তেকে বিছানায় শুয়ে দিল। ওকে কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। জিমিন, বাড়ির কাউকে কিছু বলার দরকার নেই। বাড়ির সবাই জানলে খুব রাগারাগি করবে। আর তে নিজেও কাউকে বলবে না, ও এমনই। জাংকুক আর সুগা তের রুম থেকে বেরিয়ে যেতেই জিমিন আয়ু বেগমের কাছে গিয়ে বলে তের হঠাৎ করে শরীর খারাপ হয়ে গিয়েছে। ব্যাস এতটুকুই যথেষ্ট। তৎক্ষণাৎ সকলের কানে পৌঁছে গেল। তের রুম ভর্তি হয়ে গেল লোকজনে। ভাইয়েরা ডাক্তার ডাকতে উঠে পড়ে লেগেছে। জিৎ খাবার এনে তেকে কোলের মধ্যে নিয়ে খাইয়ে দিল। রাত 1টা, সবাই শুয়ে পড়েছে। ছাদ থেকে নেমে জাংকুক তের ঘর পার হবার সময় দেখলো ওর ঘরের দরজা ভিড়ানো, আলো জ্বলছে। জাংকুক তের রুমে উকি দিয়ে দেখলো তে ছাড়া আর কেউ নেই। তে ঘুমিয়ে আছে। জাংকুক তের সামনে গিয়ে কপালে হাত দিয়ে দেখলো জ্বর তেমন একটা নেই, তবে কপালের ফোলাটা চোখে পড়লো। জাংকুক তের শরীরের কাঁথাটা আরেকটু টেনে ঠিক করে দিল। এরপর উঠে যেতে নিয়েও আবার ফিরে তাকালো। কি হলো কে জানে, তের মাথায় 2বার হাত বুলিয়ে দিল। এই হাত বুলানোটা পুরোই স্নেহ মাখা ছিল, যে স্নেহ আজ পর্যন্ত দেখায়নি। আজ এমনটা মন চাইলো কেন কে জানে। জাংকুক আর দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে গেল। বের হতেই পিছন থেকে ডাক পড়লো, মায়ের কণ্ঠ। ঘুরে তাকালো, দেখলো তার মায়ের নজর বিস্মিত। এর ঘরে কি করছিলি? ওখানে তো আরো মেয়েরা আছে, জানিস না? কেন ঢুকেছিলি? জিনের কথাগুলো একটু সন্দেহ এবং কঠিন শোনালো। জাংকুক ভরকে গেল, বলল, তের ঘর খোলা আর আলো দেখে উকি দিয়ে কাউকে দেখতে না পেয়ে ঢুকেছিলাম।
সব ঠিকঠাক আছে কিনা এজন্য। বলে জিনকে কিছু বলতে না দিয়ে সে চলে গেল। জিন ছেড়ে যাবার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। মনে মনে ভাবলো, কে বলবে এই ছেলের বোনের প্রতি দরদ নেই।